স্বাগত। আপনারা দেখছেন নিউজরুম সংলাপ, আপনাদের সঙ্গে আছি আমি ফখরুল ইসলাম। প্রথমে জানাবো গত 24 ঘন্টায় দেশ ও দেশের বাইরে ঘটে যাওয়া খবরাখবরের শিরোনাম। দেশে করোনা শনাক্ত ছড়ালো 3 লাখ, গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত শনাক্ত 2519 জন। এই নিয়ে মোট আক্রান্ত ছাড়িয়েছে 3,02,000। মৃতের সংখ্যা ছাড়ালো 4,000, মোট সুস্থ হয়েছে 1,90,000। 2,41,00,000 ছাড়ালো বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা, মৃত্যু ছাড়িয়েছে 8,26,000। এসব খবরাখবর নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত হয়েছেন। আমরা শুরুতেই তাদের সঙ্গে একটু পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে এর মধ্যে যুক্ত হয়েছেন সৈয়দ ইশতিয়াক রেজা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর এম এ আজিজ, মহাসচিব, স্বাধীনতা চিকিৎসক পরিষদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং আমাদের সঙ্গে পর্যায়ক্রমে আরও অতিথিরা যুক্ত হবেন। আমরা একটু আজ প্রকাশিত যে পত্রিকাগুলো রয়েছে সেই পত্রিকাগুলোর শিরোনাম দেখে এসে তারপর আলোচনায় ফিরতে চাই। আমাদের হাতে রয়েছে যে বেশ কয়েকটি পত্রিকা, এর মধ্যে বাংলাদেশ প্রতিদিন আজ প্রধান শিরোনাম করেছে যেখানে তদন্ত সেখানে কেলেঙ্কারি, স্বাস্থ্য, আর্থিক উন্নয়ন সহ বিভিন্ন খাত তদন্ত হলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর দুর্নীতি অনিয়ম। স্বাস্থ্য খাতের দুর্নীতি অনিয়ম নিয়ে আসলে তাদের প্রধান শিরোনাম। টেস্ট কমলেও রোগী বাড়ছে হাসপাতালে, শিল্প বিনিয়োগ চাঙ্গা করতে 14 সুপারিশ। বেশ কয়েকটি শিরোনাম। সিরাজুল ইসলাম মেডিকেলকে 30 লাখ টাকা জরিমানা, চলে গেলেন সেক্টর কমান্ডার সিআর দত্ত। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্ত বীর উত্তম আমাদের মাঝে আর নেই, যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ছিল মোটামুটি বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম। এবং এরপর কালের কণ্ঠের আজ প্রধান শিরোনাম, ইয়াবায় মানুষও মরছে টাকাও যাচ্ছে, টিকা পেতে তৎপরতার আড়ালে সব পদক্ষেপ। ইয়াবা নিয়ে আসলে প্রধান শিরোনাম করেছে তারা। ইয়াবায় যেমন আমাদের অর্থ চলে যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে, ঠিক তেমনি মানুষও তার জীবন হারাচ্ছে, এটি নিয়ে তাদের প্রধান শিরোনাম ছিল। এই বছর হচ্ছে না সমাপনী পরীক্ষা, করোনার কারণে আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরেই। সমাপনী পরীক্ষাও নেওয়া সম্ভব হচ্ছে না, কারণ যেহেতু করোনার সংক্রমণ এখনও কোনো অংশেই কমেনি। এরপর আমার হাতে রয়েছে দ্য ডেইলি সান আজ শিরোনাম করেছে প্রাইভেট হসপিটালস প্লাগড উইথ ইরেগুলারিটিস। এটি ছিল তাদের প্রধান শিরোনাম। প্রাইভেট হসপিটালগুলো যেগুলো আসলে এখনও অনুমোদনের বাইরে রয়েছে, তাদের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল 23 আগস্টের মধ্যে আবেদন করার জন্য, অনুমোদনের জন্য, সেটি তারা অনেকেই এখনও করেননি। এটি নিয়ে তাদের প্রধান শিরোনাম। টেলিমেডিসিন সার্ভিস এ নোভেল জব অফ গভর্নমেন্ট, এটি আরও একটি শিরোনাম করেছে তারা। করোনা টোল ক্রসেস 4,000। মোটামুটি এই ছিল আমার হাতে থাকা পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। আমরা আলোচনায় ফিরতে চাই। আমাদের সঙ্গে দুজন অতিথি এর মধ্যে যুক্ত হয়েছেন, পর্যায়ক্রমে আরও অতিথিরা যুক্ত হবেন। সৈয়দ ইশতিয়াক রেজা, আপনাকে দিয়ে আসলে শুরু করতে চাই। আমরা স্বাস্থ্য খাতের অনিয়মের কথা দীর্ঘদিন ধরে আমরা শুনছি, সরকার বেশ ভালোভাবে পদক্ষেপগুলো এরই মধ্যে নিয়েছেন, বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে বিচারের আওতায় এনেছেন। আজকে আমরা দেখলাম যে স্বাস্থ্য খাতের যে বড় দুর্নীতির যে কুমির আফজাল দম্পতি, আফজাল দীর্ঘদিন পালিয়ে থাকার পর আজকে আত্মসমর্পণ করে ধরা দিল। দুদকের মানি লন্ডারিংয়ের 2টি মামলায় তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে, কিন্তু এরপরও তার যেই গডফাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠু, সে কিন্তু এখনও ধরাছোঁয়ার বাইরে। শত শত কোটি টাকা পাচার করেছে আফজাল, একই সাথে হাজার কোটি টাকার বেশি পাচার করেছে মিঠু। এসব কিছু মিলিয়ে আসলে স্বাস্থ্য খাতের সুদিন ফিরছে নিশ্চয়ই আস্তে আস্তে এসব বিচারের আওতায় আসার মধ্য দিয়ে। কি বলবেন আপনার পর্যালোচনায়? ধন্যবাদ আপনাকে। এখানে প্রফেসর আজিজও আছেন। আপনার এই যে শেষ কথাটা, সুদিন ফিরছে, আমি একেবারেই সেটার সাথে একমত হতে পারছি না। আসলে এইগুলো কোনো কিছুই না। স্বাস্থ্য খাতে যে বেহাল দশাটা আমরা করোনা সংক্রমণের পরে বাংলাদেশে দেখতে পেয়েছি, এবং এই যে 2-1টি ঘটনা আপনি উল্লেখ করলেন, কেউ কেউ গ্রেপ্তার হয়েছে, কারো কারো বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, ধরছে, এগুলো পুরোটাই কিন্তু আপনি সোজা ইংরেজিতে বলতে হবে পিনাট, অর্থাৎ বিশাল যে গহ্বর আছে দুর্নীতির, সেখানে একটা খুবই ক্ষুদ্র অংশ। আসলে বাংলাদেশের স্বাস্থ্য খাতে অনেকদিন থেকে আমরা বলছি যে বাজেট কম, কারণ জিডিপির 8% আমরা অনেকদিন থেকে দাবি করে আসছি, কিন্তু সেটা হয়তো বাংলাদেশের সামগ্রিক বাস্তবতা সেটা সম্ভব নয়। কিন্তু দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের স্বাস্থ্য খাত একমাত্র খাত যার একটি ইউনিয়ন পর্যায় পর্যন্ত অবকাঠামো রয়েছে, কিন্তু যেটুকু টাকা সেখানে ব্যয় করা হয় তার যে কি পরিমাণ দুর্নীতি হয় তার মাত্র কিছু ছোটখাটো উদাহরণ আপনি উল্লেখ করলেন। আফজাল দম্পতি,
অথবা মিঠু ঠিকাদার কিংবা চেকিজি বা যেগুলো আমরা জানতে পারছি, সাহেব সামগ্রিকভাবে একটি অব্যবস্থাপনা, সামগ্রিকভাবে দুর্নীতির এক স্বর্গরাজ্য বাংলাদেশের স্বাস্থ্য খাত। এবং এদেশের মানুষের কি পরিমাণ দুর্ভোগ তার একটা ছোট্ট দৃষ্টান্ত আপনাকে দেই। বাংলাদেশে আজ পর্যন্ত 50 বছর হয়ে গেল স্বাধীনতা, সাধারণ জনগণের জন্য একটা স্বাস্থ্য বীমা পলিসি হয়, যেটা অতি সাধারণ দেশগুলোতে পর্যন্ত আছে। 10 টাকা, 20 টাকা, 100 টাকা দিয়ে একটা পলিসি করার পরে তার একটা ইন্স্যুরেন্স কাভারেজ হবে। আজ পর্যন্ত আমরা এটা করতে পারি না। স্বাস্থ্য খাতের বড় দুর্বৃত্তায়ন, একই সাথে বাংলাদেশের নীতি নির্ধারণের ক্ষেত্রে যে পরিমাণ মানে আমি বলবো অদূরদর্শিতা আছে। এর বাইরে যেটি, সেটা হলো ধরেন বাংলাদেশের যদি একজন মানুষের 100 টাকা খরচ হয় একটা চিকিৎসা করতে, মানুষের আউট অফ পকেট এক্সপেন্ডিচার সেটি কিন্তু 74 টাকা, অর্থাৎ 74 টাকা তাকে খরচ করতে হয় নিজের পকেট থেকে। এরকম একটা ভয়ঙ্কর চিত্র থাকার পরও আপনি যে বলছেন সুদিন ফিরবে, এটা কোনোদিন সুদিন ফিরবে না। কারণ আমার নীতি নির্ধারণের জায়গায় কোনো ভাবনা চিন্তা নাই, আমি মানুষকে কেন্দ্র করে কোনো ভাবনা চিন্তা করছি। আমি এখন পর্যন্ত এই করোনাকালীন যে ভাবনা, সেখানে এখন পর্যন্ত যা ভাবনা আছে সেটা হলো পুরোটাই হলো যে আমলাতান্ত্রিক একটা ভাবনা চিন্তা। অর্থাৎ স্বাস্থ্য খাত কি প্রশাসনের অধীনে থাকবে, নাকি স্বাস্থ্য খাতের একটা নিজস্ব কাঠামো দাঁড়াবে? স্বাস্থ্য খাত যদি নিজস্ব কাঠামোতে দাঁড়ায়, তাহলে তার নীতি নির্ধারণের জায়গাটা কে নির্ধারণ করবে? তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া কোথায় থাকবে? কিংবা সেখানে স্বচ্ছতা, জবাবদিহিতাটা কোন জায়গায় দাঁড়াবে? তার অডিট সিস্টেমটা কি হবে? কোনো কিছুই কিন্তু এখানে প্রকৃত হবে না। ফলে পুরো চিন্তাটাই এন্টি পিপল, জনগণ বিরোধী একটা ভাবনা নিয়ে, জনগণকে চিন্তা চেতনার বাইরে রেখে, মানুষের কল্যাণকে দূরে সরিয়ে রেখে স্বাস্থ্য খাতে দুই একটা আফজাল দম্পতি ধরলে এটা কিছুই আসে না। কিন্তু এদের পেছনে কিন্তু যারা আফজাল মিঠু তৈরি করেছে, এদের পেছনের যারা কারিগর রয়েছে, এদেরকে তো আইনের আওতায় আনা উচিত, না হলে তো এরকম আফজাল মিঠু আরো তৈরি হবে। আমি বলছি আফজাল মিঠু তৈরি করেছে সিস্টেম, যে সিস্টেম আপনাকে একটা কাঠামোর মধ্যে বন্দী করেছে। সুতরাং কাঠামোগত সংস্কার ছাড়া, কাঠামোকে ভেঙে ফেলা ছাড়া এখানে আসলে আপনি বড় ধরনের কোনো বেনিফিট, আজকে এক আফজাল চলে গেছে, কালকে আরেক আফজাল তৈরি হবে, এবং এই আফজালও যে বেরিয়ে যাবে না, এই আফজাল যে তার ক্ষমতার দম্ভ, টাকার যে স্তম্ভ সেটা দিয়ে যে বেরিয়ে আসবে না, সেটাও তো আপনি নিশ্চিত না। সুতরাং এখানে একটা বড় ধরনের, আপনি যদি জনগণ কেন্দ্রিক কোনো চিন্তা ভাবনা না করেন, আমি একটা কথা বলি, আমরা সারা জীবনে, আজিজ ভাই আছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা, আমরা সারা জীবন চিকিৎসকদের অধিকার নিয়ে কথা বলেছি। কয়জন চিকিৎসক, কয়জন সমাজ বিশ্লেষক, কয়টি গণমাধ্যম, কয়টি নীতি নির্ধারণ, কয়জন আমলা রোগীর অধিকার নিয়ে কথা বলেছে? বাংলাদেশের কোন হাসপাতালে রোগীর অধিকার কি স্থাপিত হয়েছে? এটি একটি বড় প্রশ্ন দিন। সুতরাং যেদিন রোগীর অধিকারটাকে এস্টাবলিশ করা না হবে, ততদিন পর্যন্ত এগুলো চলতে থাকবে। ডাক্তারের সাথে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, সরকারি হাসপাতালের ডাক্তার বেসরকারি হাসপাতালে যুক্ত, ক্লিনিকে যুক্ত, ডায়াগনস্টিক সেন্টারে যুক্ত, ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে তাদের চুক্তি, ফলে তারা নানাভাবে ওষুধ দেবে। বাংলাদেশের ডাক্তাররা ওষুধের নাম লেখে, তারা জেনেরিক নাম লেখে না। এক অদ্ভুত জায়গা, বাংলা পৃথিবীর কোথাও এটা দেখতে পাবেন না। যে কোনো ওটিসিতে, ওভার দ্য কাউন্টার আপনি অ্যান্টিবায়োটিক পাবেন, বিকজ এই সিস্টেম দাঁড়ায় নাই এখানে। ফলে এখানে যদি আপনাকে একটা বড় ধরনের সংস্কার করে না আনতে পারেন, তাহলে এটা রোগীর অধিকার কোনোদিন পৃথিবীতে সব সময় কনজিউমার্স রাইট ইজ দ্য বেস্ট রাইট, কনজিউমার্স রাইট ইজ দ্য মোস্ট এস্টাবলিশড রাইট। সেইটাই বাংলাদেশের স্বাস্থ্য খাতে কোনোদিন হয়নি এবং সেটা হবে বলে আমরা ফিরবো আপনার কাছে। ডক্টর এম এ আজিজ, আপনি একজন চিকিৎসক নেতা এবং আপনি নিজেও একজন চিকিৎসক। আসলে যে কথাগুলো বললেন সৈয়দ ইশতিয়াক রেজা, আমাদের যে সিস্টেমের যে দুর্বলতা রয়েছে বা এই স্বাস্থ্য খাতকে পরিচালনার যে অবকাঠামো, সেই জায়গায় যে দুর্বলতাগুলো রয়েছে, আসলে এক্ষেত্রে কি বলবেন? যদি আর হাসপাতালগুলো যেগুলো এখনো অবৈধ লাইসেন্স নিয়ে, এখনো কোনো লাইসেন্সই অনেকে নেয়নি, প্রায় 3,500 হাসপাতাল যেগুলো হিসাবের মধ্যে রয়েছে, সেগুলো এখন আবেদনই করেনি। আসলে যারা সুষ্ঠু ব্যবস্থাপনা বা লাইসেন্স ছাড়া চালাচ্ছে, তারা সেবাই কিভাবে দিবে? আসলে কি বলবেন? ধন্যবাদ আপনাকে ইশতিয়াক ভাই। মানে যে সমস্ত কথাবার্তা বলেছেন, এগুলোর সাথে অনেক ক্ষেত্রে দ্বিমত করার কোনো সুযোগই নেই। ওনার শেষের দিকের কথাগুলো থেকে শুরু করতে চাচ্ছি। দেখেন, এই যে আফজাল বলেন, মিঠু বলেন, শাহেদ বলেন, XYZ যারাই আছে স্বাস্থ্য সেক্টরে, যারা সিন্ডিকেট, এদের পিছনেও কিন্তু প্রভাবশালী মহল আছে, তাদের ধরাছোঁয়ার বাইরে আমরা দেখছি না, নামও বলছি না, নামও জানি না, তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে। আমরা অনেক প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীকেও বলতে শুনেছি যে উনি নিজেও মন্ত্রী হিসেবে পারেন নাই কন্ট্রোল করতে।
সুতরাং এই জায়গাটায় মেন চেঞ্জ করলে হবে না। উনি যেটা খুব অ্যাপ্রোপ্রিয়েট কথা বলেছেন যে এই সাউথ ইস্ট এশিয়ান রিজনে আমরা যদি দেখি স্বাস্থ্য খাতের যে আমাদের বাজেট বরাদ্দ থাকে সেটা কিন্তু আমাদের দেশে পুরোপুরি খরচ করার সক্ষমতা আমাদের নাই। অনেক টাকা ফেরত যায়, বাজেট যায় আছে, এই টাকাটা কিন্তু অনেক টাকায় ফেরত যায় এবং বাংলাদেশের অন্যতম একটা। সেই জায়গাটায় কেন ফেরত যায়? আমাদের যে বাজেট বরাদ্দ থাকে, এই আমাদের যে দক্ষ জনবল, যে জায়গায় যাকে প্লেস করা দরকার সেটা আমরা করতে পারি না। এই জায়গাটা আমাদের দুর্বলতা আছে, আমাদের আমলাতান্ত্রিক জটিলতা আছে, এই সিন্ডিকেটের সমস্যা আছে, আমাদের এই চিকিৎসকদের এটা টেকনিক্যাল মিনিস্ট্রি। এখানে উনি যেটা ঠিকই বলেছেন যে এটার প্ল্যানিং কিভাবে হবে, এটার অ্যাকাউন্টেবিলিটি কার কাছে থাকবে, ট্রেনিং জলাবল কেমনি সৃষ্টি হবে, এই জায়গাগুলো অনেকটা এখনো তৈরি হয় নাই। আমরা অনেক উন্নয়ন হয়েছে, এটা আমরা অস্বীকার করবো না, কিন্তু এই জায়গাগুলো এখনো কাজ করা যায় নাই। আপনার এই টেকনিক্যাল মিনিস্ট্রির কর্মকাণ্ড যতদিন পর্যন্ত না মন্ত্রণালয়ের সাথে সমন্বয় না হবে এবং চিকিৎসকদের এই টেকনিক্যাল মিনিস্ট্রি যারা সচিবালয়ে থাকে, সচিবালয়ের অনেক ভালো অফিসার আছে যারা কাজ করতে চায়, কিন্তু দেখা যায় কিছু সুযোগ সন্তানী অফিসার বিভিন্ন কারণে হাইব্রিড আছে, অনেকে সুযোগ তারা এসে তারা ওই সিন্ডিকেট গুলোর সাথে জড়ায় যায় আসলে আমাদের প্ল্যানিংটা হয় না। এবং আজকে এক সচিব এক মন্ত্রণালয়ে কাজ করছে, পরে এখানে আসে, পরে এক বছর পরে 2 বছর পরে চলে যায়, কিন্তু তারা আসলে এই টেকনিক্যাল জিনিস মিনিস্ট্রি বুঝেই না, টার্মস কন্ডিশনও বোঝে না অনেকে। এবং এখানে আমাদের স্বাস্থ্য সেক্টরে যারা ডিসি এবং অধীনস্থ যারা প্রশাসনিক পদে থাকা চিকিৎসকরা, তাদের বছরে একদিনও ট্রেনিং হয় না, তাদের 30 বছরের চাকরিতে একদিনও ট্রেনিং হয় না। এই ট্রেনিং এ আমাদের ট্রেনিং সেন্টারও নেই এবং মন্ত্রণালয় তাদের ট্রেনিং করার সুযোগও দেয় না। সুতরাং এই জায়গাগুলো অ্যাড্রেস করতে হবে, আমাদের পলিসি চেঞ্জ করতে হবে। পলিসি অ্যাপ্রোচে যদি আমরা না যাই, শুধু ম্যান চেঞ্জ করা, কাউকে এক্ষেত্রে সরাই দেওয়া, আরেক যে প্রমোশন দেওয়া, এইগুলোতে হবে না। তাইলে এই হেলথ সেক্টরে উনি ঠিকই বলেছেন, হেলথ সেক্টরে এই শাহেদ আরো অনেক আছে, এই শাহেদ অনেক আছে যাদের নামে অনেকে অনেক অনেক ঘটনা আমরা জানি, অনেকেই জানে, তাদেরও কিন্তু দরজর বাইরে আছে। সুতরাং এই জায়গাগুলো যদি সরকার অ্যাড্রেস না করে, এই যে দেখেন অভিযানের যেটা চলছে, এই জায়গাগুলোও আমার মনে হয় আমাদের সমন্বয়হীনতার অভাব আছে। আমি একজন চিকিৎসক নিতে আপনি যেটা বললেন, আমি চাই স্বাস্থ্য সেক্টরে অনেক অনিয়ম দুর্নীতি আছে, অনেক প্রতিষ্ঠানেও, প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর যেগুলো বলা হচ্ছে প্রাইভেট প্রতিষ্ঠানেও সমস্যা আছে, সেই সমস্যাগুলো অ্যাড্রেস করা উচিত। তার যে অধিদপ্তর আছে, কন্ট্রোলিং বডি আছে, তাদের দ্বারাই সেগুলা তদন্ত করে পানিশমেন্ট দেওয়া উচিত। আপনি যদি র্যাবের অভিযান চালান, অভিযান শব্দটাই খারাপ শোনা যায়, হাসপাতালে সন্ত্রাসী কিংবা কুখ্যাত লোক কিংবা জঙ্গি আসামি থাকে না, এখানে আসলে মানুষের মনোবল নষ্ট হয়, মানুষের আস্থা অভাব দেখা দেয়। এই জায়গাটা এইভাবে ডক্টর এম এ আজিজ, আপনার কাছে একটি প্রশ্ন। এই যে অভিযানের কথা আপনি বলছেন, এখন যে র্যাব বা আইন শৃঙ্খলা বাহিনী অভিযান করবে, সেক্ষেত্রে তো এখন একটি বিধিনিষেধ তৈরি হয়েছে যে তাদের অধিদপ্তর কিংবা মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। এই প্রশ্নের উত্তরটি আমি আপনার কাছে প্রশ্নটি করছি এবং নিচ্ছি। আমি তার আগে আমাদের আরো দুজন অতিথি যুক্ত হয়েছেন। মহিউদ্দিন খান মোহন, রাজনীতি বিশ্লেষক, তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এবং যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছেন আবু তাহের, সিইও, টাইম টেলিভিশন, যুক্তরাষ্ট্র। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা একটু অধ্যাপক ডক্টর এম এ আজিজ, আপনার কাছে যে প্রশ্নটি ছিল সেটির উত্তর একটু জানতে চাই। দেখুন, আমরা সবসময় মনে করি যে আমাদের যে স্বাস্থ্য অধিদপ্তর মন্ত্রণালয়ের অধীনে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো সরকারি হোক বেসরকারি হোক, সেই জায়গাটায় আমাদের নিয়ন্ত্রণের বডি আছে। যেমন ইন্ডিয়াতে সুপ্রিম কোর্ট 2009 সালে একটা সেটা ভার্ডিক্ট দিয়েছে যে যেখানে হাসপাতালে যদি এই যারা থাকে চিকিৎসক কিংবা স্বাস্থ্যকর্মীরা যদি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তাহলে সংশ্লিষ্ট স্পেশালিস্ট দিয়ে সেটা তদন্ত করে তখন প্রমাণিত তখন তাকে ফৌজদারি আইনে নেন কিংবা যে ধারায় করে তাকে নেন। কারণ হাসপাতালে যারা চাকরি করে চিকিৎসক এবং রোগীরা থাকে, সেখানে ফৌজদারি অপরাধ সংগঠিত হওয়ার সম্ভাবনা কম, সন্ত্রাসী কর্মকাণ্ডের সম্ভাবনা কম, এটাই স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয়। সেই জায়গাটায় যদি আপনার র্যাবের অভিযান চালিয়ে করা হয়, তাহলে রোগীরা আতঙ্কিত হয়, চিকিৎসকরা আতঙ্কিত হয়,
এবং এটা একটা নেগেটিভ পারসেপশন পরে, এটা ঠিক। গত 12 বছরে এয়ার সেক্টরে অনেক উন্নয়ন হয়েছে, ভিজিবল অনেক উন্নয়ন হয়েছে। এখন যদি র্যাবের অভিযান চালায়, যদি মিডিয়া দেখায় যে হাসপাতালগুলোর এই অবস্থা, তাহলে মানুষ আতঙ্কিত হবে, হাসপাতালে যাবে না। আপনি ঢাকা মেডিকেলে আজকে অভিযান চালান, ঢাকা মেডিকেলে অভিযান চালালে এই যে কোন মেডিকেল কলেজে 20,000-30 লাখ টাকা ফাইন হলো, ওইখানে ডাইরেক্টরে 100 বছর জেল হবে। এই ঢাকা মেডিকেল কলেজে অভিযান চালান। সুতরাং এই জায়গাগুলো এইভাবে অ্যাড্রেস না করে এইটা প্রশাসনিক ভাবে এক্ষেত্রে একটু বলতে পারি। হ্যাঁ বলেন। জি বলুন। আমি বলি যে এই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই করোনা শুরুর পরে একটি কথা বলেছেন যে নাও আই এম ওয়ার্কিং আন্ডার চিফ মেডিকেল অফিসার। অর্থাৎ তিনি বলেছেন এখন এই মুহূর্তে রাষ্ট্রের সমস্ত করোনা সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত নিচ্ছেন চিফ মেডিকেল অফিসার, অর্থাৎ আমাদের যিনি ডিজি লেভেলের একজন কর্মকর্তা ওখানকার চিফ মেডিকেল অফিসার। এই যে কথাটা বলা, আপনি চিকিৎসা ক্ষেত্রে সর্বোচ্চ ডিগ্রিধারী ব্যক্তিটাকে অথবা চিকিৎসা প্রশাসনকে অথরাইজ করবেন না, কিন্তু আপনি অ্যাকাউন্টেবল করতে চান, তাহলে তো মুশকিল। অথরাইজেশন না দিয়ে অ্যাকাউন্টেবিলিটি আপনি কখনোদিন নিশ্চিত করতে পারবেন না। তার অর্থ হলো আপনাকে সিস্টেমের বাইরে যেতে হবে। আমার এখানে কে মন্ত্রণালয় প্রধান, সুতরাং সচিবের আন্ডারে ডিজিকে কাজ করতে হয়। ডিজির কাজ কি, মন্ত্রণালয়ের কাজ কি? আমরা কিন্তু সাম্প্রতিককালে একটা উদ্ভূত অবস্থা দেখতে পাচ্ছি, বিশেষ করে নতুন ডিজি আসার পরে। মন্ত্রণালয় বলছে যে কোনো ধরনের কথা বলতে পারবে না ডাক্তাররা, এবং ডাক্তাররা একটার পর একটা গণমাধ্যমের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। তার অর্থ হলো আপনি স্বচ্ছতা জবাবদিহির জায়গা বন্ধ করছেন। গণমাধ্যমের সাথে কথা বলবেন না মানে আপনি কোনো কিছু লুকাচ্ছেন। এই সিদ্ধান্তগুলো আসছে কার কাছ থেকে? মন্ত্রণালয় থেকে। মন্ত্রণালয় বলছে স্বাস্থ্য খাতে কোনো অনিয়ম হলে অভিযান পরিচালনা করা যায় না। মন্ত্রী বলছেন এগুলো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কার? 2018 সালে যে সংক্রামক ব্যাধি আইন, সেই আইনটি জারি করবে কে? ডিজি। তিনি জারি করেছেন। তিনি কি ড্রাইভিং সিটে আছেন? জি, আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি 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 একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি এই অভিযানের কথা যেটা আসছে। এই দেখেন, আপনি একটা ল্যাবরেটরি কিংবা একটা ওটি, সার্জিক্যাল ওটি ইন্সপেকশনে যাবেন, সেখানে যে এটার বিশেষজ্ঞ তাকে নিয়ে যাওয়া উচিত, সে বুঝতে পারবে যে এখানে অনিয়ম আছে কি নাই। এখন যে এটার বিশেষজ্ঞ না, তাকে নিয়ে যদি আপনি সেটা পানিশমেন্টের দিকে যান, অপিনিয়ন নেন, সেখানে কোনোদিন আসলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। সেখানে মানুষ বিভ্রান্ত হবে। এই প্রাইভেট উদ্যোক্তা তারা আসলে হতাশ হয়ে যায়, ফ্রাস্ট্রেশনে চলে আসবে। এবং আসলে আমাদের প্রাইভেট সেক্টর দেখেন, এই যে বাইপাস সার্জারি, হার্টের সার্জারি, আমরা আবারও আসবো অধ্যাপক ডক্টর এম এ আজিজ, আপনার কাছে এই বিষয় নিয়ে আলোচনা আবারও ফিরবো আমরা। একটু আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত আছেন আবু তাহের। আপনার কাছে আসতেছি যে যুক্তরাষ্ট্রে এখন করোনা পরিস্থিতি অনেকটাই নিম্নমুখী, কিন্তু করোনার প্রভাবে কর্মসংস্থানের উপর বিশাল প্রভাব পড়েছে, বিশেষ করে আমাদের প্রবাসীদের উপর এই প্রভাবটা পড়েছে। পরিস্থিতি নিশ্চয়ই আপনিও দেখছেন যুক্তরাষ্ট্র কিংবা তার আশপাশের দেশগুলোতে। এই কর্মসংস্থান নিয়ে আসলে সে দেশের সরকারগুলো আসলে কি উদ্যোগ নিচ্ছেন বা মোকাবেলায় কি ব্যবস্থা নিচ্ছেন? Okay, thank you so much all the panelists, especially Reza bhai, who is my friend. It's been a long time we know each other. Nice to see you. Yes, যুক্তরাষ্ট্র থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। রেজা ভাই, অনেকদিন পরে দেখলাম, আশা করি ভালো আছেন। আমি আপনার যে প্রশ্নের সরাসরি উত্তরে যাই, যে আসলে যে ঘটনা ঘটেছে করোনার যে প্রভাব বা কোভিড-19 যাই বলেন, এর প্রভাব সারা পৃথিবীকে তছনছ করে দিয়েছে। একবার আমরা দেখেছিলাম আমাদের জীবদ্দশায় 9/11, যেটা আমাদের পুরো জীবনকে পরিবর্তন করে দিয়েছিল। এরপরে আমার কাছে মনে হয় করোনা এটার চেয়ে আরো ওয়ার্স্ট এমন একটা করেছে, যা হয়তো মানব সভ্যতা, হয়তো এটা যুগে যুগে আমরা ইতিহাস পড়েছিলাম, কিন্তু আমার মনে হয় যে এই ধরনের পরিস্থিতি আমরা কল্পনায় দেখতাম, কিন্তু আজকে আমরা প্রত্যক্ষ সাক্ষী হলাম ইতিহাসের, যে এই ধরনের ভয়াবহতা আমাদের মানব সভ্যতাকে তছনছ করতে পারে। তো আপনি জানেন যে এর যে প্রভাব, এই প্রভাবে যুক্তরাষ্ট্র প্রস্তুত ছিল না এই ধরনের বিষয়ের জন্য, এই ধরনের পরিস্থিতির জন্য। কোটি কোটি মানুষ বেকার হয়ে আছে। এবং এখন পর্যন্ত যদি আপনি বলেন, আমার যে এক্সপেরিয়েন্স, আমি তো নিউ ইয়র্ক সিটি থেকে থাকি, এখন পর্যন্ত লক্ষ লক্ষ মিলিয়নস অফ বিজনেস এখন পর্যন্ত ওপেন করতে পারেনি। যারা ওপেন করেছে তারাও খুব সীমিত পরিসরে। গতকালকেও আমি দেখেছি যে বিভিন্ন এয়ারলাইন্স, আমেরিকার যে বিভিন্ন এয়ারলাইন্স, তারা পাইলট সহ 80,000 কর্মচারী, একটা এয়ারলাইন্সে প্রায় 80,000 কর্মচারীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, সো আপনি বুঝতে পারছেন যে কোন পর্যায়ে যাচ্ছে আপনার আনএমপ্লয়মেন্ট। সো আনএমপ্লয়মেন্টকে এই গভর্নমেন্ট তাদের যারা এই যে আনএমপ্লয়মেন্টে যাচ্ছে বা বেকার হচ্ছে, তাদেরকে আপাতত বাঁচিয়ে রাখার জন্য যেটা করছে যে আনএমপ্লয়মেন্ট বেনিফিট দিচ্ছে।
এ পর্যন্ত আপনি জানেন যে ফার্স্ট স্টিমুলাস প্যাকেজ একটা ইউএস গভর্নমেন্ট পাস করেছিল, যাতে $1 ট্রিলিয়ন স্টিমুলাস প্যাকেজ, এটা শেষ হয়ে গিয়েছে। যারা স্মল বিজনেস করেন তাদেরকে লোন দেওয়া হয়েছে, খুব সহজ এবং খুব সফট লোন যেটাকে বলে লোন দেওয়া হয়েছে। যারা কর্মজীবী মানুষ ছিলেন, যারা বেকার হয়েছে, তাদেরকে প্রতি সপ্তাহে যারা তারা বাঁচতে পারেন, খেতে পারেন জন্য তাদেরকে এখনো তাদেরকে আনএমপ্লয়মেন্ট বেনিফিট দেওয়া হচ্ছে। এটা ফেডারেল এন্ড স্টেট বোথ। বাট এটার যে প্রভাব, এই প্রভাব যে কিভাবে মানে এই প্রভাব থেকে কিভাবে মানব সভ্যতা অথবা যুক্তরাষ্ট্রই যদি বলেন কিভাবে যে বেরিয়ে আসবে, এইটার এখন পর্যন্ত আমার কাছে মনে হয় সঠিক কোনো নির্দেশনা নেই। এখন পর্যন্ত সবাই দেখতে মানে অপেক্ষা করছে যে কি হয় ভবিষ্যতে। কেউ জানে না যে, যেমন কেউ বলছে করোনা আবার আসছে, কেউ বলছে এটাকে নিয়ে আমাদের থাকতে হবে। তো আমার মনে হয় যে আমাদের অপেক্ষা করতে হবে, দেখতে হবে যে মানব জাতি অথবা গভর্নমেন্ট কি নির্দেশনা নিয়ে আসে এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের ভবিষ্যৎ যে অর্থনৈতিক মুক্তি, অর্থনৈতিক যে স্টেবিলিটি, এটাকে নিশ্চিত করা যায় কিভাবে। জি, আমরা বুঝতে পেরেছি। আসলে কর্মসংস্থান, আপনি যে বিষয়টি বললেন যে কর্মসংস্থান বা কর্মহীন হয়ে পড়ার যে প্রভাব, সেটি হয়তো আরো বেশ কিছুদিন থাকবে এবং এখনই আসলে বলা যাচ্ছে না যে এর বিস্তার বা কতটুকু আসলে আমরা আমাদের সঙ্গে যুক্ত আছেন। একটা বিষয় করতে চাই মাঝখানে, সেটা হলো যে যুক্তরাষ্ট্রে একমাত্র দেখা যাচ্ছে যে যারা আইটি করেন, আইটি বিজনেস, এটা একটু বুম করছে, এটা ভালো করছে। যারা কম্পিউটার এবং আইটি তে ইনভলভ, হ্যাঁ, তারা ভালো করছে। জি, আমরা ফিরবো আবার আপনার কাছে। জুম লোক হায়ার করছে, যখন অন্যান্য জায়গায় লোক ছাড়াই করা হচ্ছে, সেখানে যে মাধ্যমে আমরা কথা বলছি, জুম হায়ারিং দ্য পিপল। জি, আবারও ফিরবো আপনার কাছে। মহিউদ্দিন খান মোহন, আপনি নিশ্চয়ই শুনছেন আমাদের আলোচনা। সারা দেশে বেশিরভাগ হাসপাতালই আমরা দেখছিলাম যে ক্লিনিক বা এদের লাইসেন্সের বাহিরে, এর মধ্যে 12,000-এর কিছুটা বেশি হাসপাতাল তারা আবেদন দিয়েছে তাদের লাইসেন্সের জন্য, কিন্তু এর পরেও কিন্তু অর্ধেকের বেশি হাসপাতাল বা ক্লিনিক যেগুলো রয়েছে তারা আবেদন করেনি এখনো অনেকেই। সেই হিসেবে আসলে অভিযানও কিন্তু পরিচালনার ক্ষেত্রে একটি বাধ্যবাধকতা রয়েছে। মন্ত্রণালয় কিংবা যে অধিদপ্তর রয়েছে তাদের অনুমোদন নিয়ে আসলে অভিযান পরিচালনা করতে হয়। এক্ষেত্রে আসলে স্বাস্থ্য সেবার উন্নতিটা আসলে কোথায়, বা আমাদের যে এদেরকে নিয়ন্ত্রণের মধ্যে আনার ব্যবস্থাটা কিভাবে সম্ভব, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। আমি একটু পরে আপনাদের সাথে যোগ দিয়েছি, তারপরও এম এ আজিজ সাহেবের কথাগুলো শুনলাম, পাশাপাশি ইশতিয়াক ভাইয়ের কথাগুলো শুনলাম। তো আমি একটা বোকার মতো প্রশ্ন করতে চাই, জাস্ট লাইক বোকা। এদেশে স্বাস্থ্য খাত মানে হাসপাতালগুলোতে যে অনিয়ম হয়, এগুলো কি সন্ত্রাসী কর্মকাণ্ডের চাইতে কি কোনো অংশে কম? একজন কিলার বা মিসক্রিয়েন্ট গুলি করে বা ছোরা দিয়ে একজনকে বা দুজনকে হত্যা করতে পারে, কিন্তু একটি হাসপাতালে যদি কোনো চিকিৎসক অবহেলা করে বা সেখানে কোনো মেডিসিন বা ল্যাব টেস্টে যদি কোনো অনিয়ম করা হয় এবং সেটা যদি অনেক পরিমাণে হয়, কত শত লোক মারা যেতে পারে তার কোনো কিন্তু হিসাব নাই। এটা হচ্ছে ক্রাইম। এই আজিজ সাহেব বলেছেন ওখানে তো কোনো জঙ্গি বা দুষ্কৃতকারী থাকে না হাসপাতালগুলোতে, সেভাবে অভিযান চালালে একটা প্যানিক সৃষ্টি হতে পারে। ভাইরে, ওই অভিযান চালানো তো প্যানিক সৃষ্টি হয় নাই। আমাদের হাসপাতালগুলোর অবস্থা দেখে ডাক্তার সাহেবদের, বিশেষ করে সরকারি হাসপাতালের ডাক্তার সাহেবদের যে অমায়িক ব্যবহার দেখে এমনিতেই মানুষ হাসপাতাল সম্পর্কে ভয় পেয়ে গেছে, প্যানিক সৃষ্টি হয়েছে অলরেডি। নতুন করে ওই অভিযান চালিয়ে আর প্যানিক সৃষ্টি হবে কেন? একটি কথা বলতে চাই, আপনি মাইন্ড করবেন, আপনি একটা চিকিৎসক সংগঠনের নেতা, আরো প্রায় বিএমএ আছে, ড্যাব আছে, আপনারা সচিব আছেন, আরো বড় বড় বিভিন্ন সেক্টরে আপনারা যে সংগঠনগুলো, এগুলো তো ট্রেড ইউনিয়ন না। ট্রেড ইউনিয়নিস্ট যারা লেবার অর্গানাইজেশন করে, তারা সরকারের কাছে একটা দাবি করতে পারে যে এটা করা যাবে না, এটা করা যাবে। আপনারা তো অফিসার, আপনারা তো ট্রেড ইউনিয়ন করতে পারেন না। আপনারা সংগঠন করবেন আপনাদের পেশাগত কোনো সমস্যা থাকলে সেটা বলার জন্য, আপনারা সংগঠন করবেন আপনাদের পেশাগত কাজকে আরো উৎকর্ষতার দিকে নিয়ে যাওয়ার জন্য। আপনারা সরকারের উপরে প্রেসারাইজ করবেন যে এটা করা যাবে না, ওই অভিযান চালানো যাবে না, গ্রেপ্তার করা যাবে না। আপনারা কি ট্রেড ইউনিয়ন করেন? আসলে আমি মনে করি এই ধরনের সংগঠনগুলোর কার্যকলাপ স্থগিত করে দেওয়া উচিত। ডাক্তাররা একটা মহান পেশায় আসে। এই যেমন আজিজ সাহেব যখন ছাত্র ছিলেন, ছাত্র তোমার জীবনের লক্ষ্য, উনি নিশ্চয়ই লিখেছেন আমি ডাক্তার হব, মানব সেবা করব। নিশ্চয়ই উনি মানব সেবা করেন, আমি ওনাকে অ্যাকিউজ করছি না, কিন্তু এমন অনেক ডাক্তার আছেন যারা মানব সেবার চাইতে আত্মসেবায় নিয়োজিত থাকেন বেশি, অবহেলা করেন কাজকর্মে।
প্রমাণ কি আমরা পাইনি? আজকে হাসপাতালগুলোতে যতগুলো করোনা হাসপাতাল হয়েছিল, করোনায় মানে অংশগ্রহণ করেছিল করোনা চিকিৎসার জন্য, কোনটার মধ্যে বেনিয়ম ছাড়া, আমি অনিয়ম বললাম না, বেনিয়ম ছাড়া পাওয়া গেছে কোন হাসপাতালটা কি? তো সেই হাসপাতালে যদি মানুষের জীবন বাঁচানোর জন্য, দেশের স্বাস্থ্য খাতকে রক্ষা করার জন্য যদি আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালায়, সেখানে এম্বার্গো সৃষ্টি করা, যে আমাদের পারমিশন না নিয়ে, স্বাস্থ্য অধিদপ্তরের পারমিশন না নিয়ে কোনো করা যাবে না, এই অভিযান চালানো যাবে না, এটা তো একটা হাস্যকর ব্যাপার। এখন যদি দেশের সমস্ত ছিনতাইকারী, দুষ্কৃতকারী এরা যদি বলে যে আমাদের যে আস্তানাগুলো আছে পুলিশ কোনো অভিযান চালাতে পারবে না আমাদের পারমিশন ছাড়া, তখন কি হবে? দেশ তো অরাজকতায় ভরে যাবে। আপনারা তো সিভিল সোসাইটির লোক, আপনাদের কাছ থেকে মানুষ তো একেবারে সিভিলাইজেশন, আমাদের সিভিল মানে এই যে মানুষের যে জনজীবন, এটাকে উন্নত করার জন্য আপনাদের কাছ থেকে আমরা আপনার কাছে ফিরবো, আমরা কাজ আশা করি। আপনার কাছে আমরা ফিরবো। এই বিষয়গুলো নিয়ে হয়তো ডক্টর এম এ আজিজ যিনি চিকিৎসক নেতা তিনি বলবেন আরো। আমরা একটু সৈয়দ ইশতিয়াক রাজা আপনার কাছে আসতে চাই যে WHO আজকে বলল যে বিশ্বের বিভিন্ন জায়গায় করোনার সংক্রমণ কমছে, যদিও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ অনেকটাই এখন বেশি, বিশেষ করে ভারতের কথা বলতে হয়, এবং আমাদের সীমান্ত এলাকাগুলোতে এখন সংক্রমণ বাড়ছে, যেটা স্বাস্থ্য অধিদপ্তর ডিজে আজ বলেছেন। মৃতের হারটা আজকেও একটু বেড়েছে। এখন আসলে আমরা কোন পর্যায়ে রয়েছি সংক্রমণের ক্ষেত্রে, আপনার পর্যালোচনা একটু জানতে চাই, একটু সংক্ষেপে যদি বলেন। এখানে এটা বলার আগে আমি শুধু একটা কথা বলি যে হাসপাতালের লাইসেন্স নবায়নে যে কথাগুলো আমরা সম্প্রতি শুনছি, এটি একটি তুগলকি কারবার। এটা এইভাবে হতে পারে না কোনোভাবেই। প্রথম কথা হলো যে আপনার হাসপাতালের লাইসেন্স নবায়ন, হাসপাতালের লাইসেন্স নেয়া, দুই প্রক্রিয়াতে আপনি যদি হিউম্যান কন্ট্যাক্টটা করেন, অর্থাৎ একজনের সাথে আরেকজনের দেখা হয়, যিনি লাইসেন্স দিবেন অর্থাৎ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ এবং যিনি লাইসেন্স নিবেন, তাদের দুজনের মধ্যে দেখা হলে, এখানে তাহের ভাই আছেন আমার বন্ধু, তিনি বলতে পারবেন, দুজনের মধ্যে দেখা হওয়ার, ফিজিক্যাল কন্ট্যাক্ট হওয়ার মানেই হলো আপনি দুর্নীতিকে উৎসাহিত। আপনি তো পুরো প্রক্রিয়াটা ডিজিটাল প্রক্রিয়া করবেন, তিনি অনলাইনে ফর্ম ফিল আপ করবেন, ব্যাংকে টাকা জমা দিবেন, তারপরে তার হাসপাতালটা কোনো এক সময় বিশেষজ্ঞ পরিদর্শন করবেন। এখানে কেন অধিদপ্তরে ভিড় করতে হবে? যেই মুহূর্তে অধিদপ্তরে আপনি ভিড় করবেন, আপনি কিন্তু আসলে দুর্নীতির পথটাকে উন্মোচিত করছেন, যেটা আমাদের রেভিনিউ কালেকশনের ক্ষেত্রে কাস্টমস ইন্সপেক্টররা যা করেন, ট্যাক্স ইন্সপেক্টররা যা করেন, অর্থাৎ কোনো রিফর্ম কিন্তু এই জায়গাগুলোতে হয়নি। আমরা ডিজিটাল নানা ধরনের চিৎকার করছি। এবার আসছি আপনার প্রশ্নের উত্তরে। সংক্রমণ বাড়ছে ভারতে ভয়ঙ্কর ভাবে, এটি একটি উদ্বেগের জায়গা, কারণ ভারত আমাদের প্রতিবেশী। কিন্তু আমরা কি নিরাপদ আছি নিজেরা? IDCR যেটি সরকারি রোগতত্ত্ব প্রতিষ্ঠান, তারা কি বলছে? তারা তো বলছে যে ঢাকা শহরে সাম্প্রতিক কালে 56% রোগী বেড়েছে গত এক মাস। তাহলে আমার উদ্বেগের জায়গাটা কোথায়? অন্যদিকে IDCR এবং ICDDRB বলছে ঢাকায় প্রতি 10 জনে একজন প্রায় আক্রান্ত, সেই হিসাবে ধরলে প্রায় 16 থেকে 17 লাখ লোক আক্রান্ত। অত সরকারি হিসাব হলো 3 লাখ লোক আক্রান্ত। এখানে একটা ভয়ের জায়গা আছে। আমরা সবকিছু খুলে দিয়েছি এবং শুরু থেকেই আমরা আসলে করোনা নিয়ন্ত্রণ সেভাবে করার জন্য যা যা প্রেসক্রাইব ফর্মুলা আছে, লকডাউন থেকে শুরু করে আইসোলেশনের নানা প্রসেস, সেটা আমরা করিনি। লকডাউন তো আমরা একদিনের জন্য করিনি, আমরা ছুটি দিয়েছি এবং ছুটি দিয়ে মানুষকে আসলে একদিকে কাজে যেতে না করেছি, আরেকদিকে ছুটি দিয়ে বলেছি যে তোমরা বেরিয়ে পড়ো। দুই জনের কাজই করেছি। নানা ধরনের লাল নীল বর্ণনীল খেলা খেলেছি, কিন্তু সেইগুলো কোনো কাজে আসেনি। সুতরাং সামগ্রিকভাবে একটা জনস্বাস্থ্য সমস্যা এবং সংক্রমণের যে বড় ভয়ঙ্কর একটা অবস্থা, আমরা সেটা শুরু থেকেই আমরা কিন্তু যে প্রেসক্রাইব সিস্টেমে WHO বা যে সমস্ত গাইডলাইন আছে জনস্বাস্থ্য ব্যবস্থা, সেগুলো আমরা ফলো করি নাই। ফলে এখন আমি বলবো যে সবকিছু খুলে দিয়ে সবকিছু স্বাভাবিক করে একটা অস্বাভাবিক জায়গায় আমরা আমি বলবো উপনীত হয়েছি। এবং এখানে এখন কিন্তু সরকারি প্রতিষ্ঠান বলছে এক মাসে 56% সংক্রমণ বেড়েছে। এবং আপনি যদি হিসাবটা দেখেন ঈদের পর থেকে, তাহলে প্রতিদিন গড়ে 40-এর উপরে কিন্তু মৃত্যু আছে। এটাও কিন্তু সরকারি হিসাব, বিকজ আপনি পজিটিভের মধ্যে যারা মরছে সেই হিসাবটা দিচ্ছেন, উপসর্গ নিয়ে যারা মরছে অথবা যারা টেস্ট করাচ্ছে না সেই মৃত্যুটা এখানে কাউন্টেড হচ্ছে না। তারপরে যে সংক্রমণের হার, আমরা কিন্তু এই মুহূর্তে আমরা 20% উপরে আছে সামগ্রিকভাবে, কখনো কখনো 24-এ চলে যাচ্ছে। এবং এই জায়গাটার মধ্যে জন হপকিন্স ইউনিভার্সিটি যেটা বলেছে যে বাংলাদেশ পাকিস্তানকে পেছনে ফেলে এই মুহূর্তে বিশ্বে 15তম স্থানে চলে এসে মৃত্যুর সংখ্যার দিক থেকে 29 নম্বর জায়গায় চলে আসছে। এই দুইটা হিসাবকে যদি আমরা ধর্তব্যের মধ্যে নেই, তাহলে আমি বলবো যে আমরা এখনো একটা বড় ধরনের ঝুঁকির মধ্যে আছি এবং মানুষের মধ্যে একটা ড্যাম কেয়ার ভাব চলে আসছে। তারা মাস্ক পরছে না, তারা স্বাস্থ্যবিধি মানছে না। এমন একটা বাস্তবতায় যখন স্বাস্থ্যমন্ত্রী নিজেই বলেন করোনা আপনি চলে যাবে, ভ্যাকসিনের প্রয়োজন হবে না,
তখন মানুষ সুরক্ষা বিধিকে আরো বেশি উপেক্ষা করে, স্বাস্থ্যবিধিকে মানতে চায় না। আমার কাছে মনে হয় আমরা জীবিকাকে বাঁচাতে হবে, জীবনকে বাঁচাতে হবে, অর্থনীতিকে বাঁচাতে হবে। আমি মনে করি প্রধানমন্ত্রীর এই প্রক্রিয়াগুলো ঠিকই আছে, কিন্তু আমাদেরকে আরেকটু মাইক্রো লেভেলে দৃষ্টি দিতে হবে। ম্যাক্রো লেভেলে আপনি মাইক্রো লেভেলে অর্থাৎ মানুষ পাস করছে কিনা তাকে বাধ্য করতে হবে, স্বাস্থ্যবিধি দূরত্ব মানছে কিনা সেটা মানতে হবে, সেই জায়গাগুলোতে নজরদারিটা বেশি প্রয়োজন। জি, আমরা ডাক্তার এম এ আজিজ আপনার কাছে আসছি যে অনেকগুলো প্রশ্ন আপনার কাছে জমে গেছে, সবাই আপনি একজন চিকিৎসক নেতা, স্বনামধন্য একজন চিকিৎসক। আপনার কাছে আসলে প্রশ্ন ছিল যে যেই সংগঠন বা আপনি চিকিৎসা নিয়ে বা কাজ করছেন, যে বিষয়টি হচ্ছে যে ট্রেড ইউনিয়নের কথা বললো জনাব মহিউদ্দিন খান মোহন, এবং আপনার কাছে আমার যে প্রশ্ন যে সংক্রমণ ঠেকাতে আমাদের স্বাস্থ্যবিধি মানাতে আমরা কতটা বাধ্য করতে পেরেছি সাধারণ মানুষকে, কিংবা সচেতনতার জায়গায় আমরা আসলে কতটা উন্নতি করতে পেরেছি বা ব্যবস্থাপনার জায়গায় কতটা করতে পেরেছি, আপনি যদি উত্তরগুলো দেন। দেখুন আমি বলছি, মহিউদ্দিন ভাই অনেক পরে জয়েন করেছে, আমার আগের কথাগুলো শুনে নাই। আমি এই স্বাস্থ্য সেক্টরে দুর্নীতি অনিয়মের পক্ষে বলছি না। আমিও চাই স্বাস্থ্য সেক্টরে দুর্নীতি যাতে মুক্ত হয়, সরকার অ্যাকশন নিচ্ছে, অভিযান চালাচ্ছে, এগুলো অব্যাহত থাক। আমি শুধু বলতে চাচ্ছি যে এই অভিযান চালানোর সময় হাসপাতালের রোগীরা এবং সাধারণ জনগণ আতঙ্কিত হয়। এই প্রাইভেট হাসপাতালগুলো অনেক নামি দামি হাসপাতাল আছে যারা সরকারি হাসপাতালের চেয়ে আমাদের দেশে, আমার কথা আগে শুনতে দেন, শুনেন, আপনি আপনার মতো করে বলেন। আমাদের দেশের এই একটাই বলি, কার্ডিয়াক সার্জারি, ট্রান্সপ্লান্ট সার্জারিতে যে লেভেলে এখন কাজ হচ্ছে আন্তর্জাতিক মানসম্পন্ন, এগুলো সব প্রাইভেট সেক্টরই হচ্ছে। আজকে এই সমস্ত সেদিন সিরাজুল ইসলাম মেডিকেল যে করোনার আগ পর্যন্ত 400 কার্ডিয়াক সার্জারি হয়েছে। সুতরাং আপনাকে বুঝতে হবে এই প্রতিষ্ঠানগুলো এইভাবে যদি আতঙ্কে ফেলেন, আমরা চাচ্ছি, মন্ত্রণালয় চাচ্ছে যে ঠিক আছে আপনার বিভিন্ন সংস্থার অভিযোগ থাকতে পারে, সেটা মন্ত্রণালয় এবং অধিদপ্তরের যারা রিলেটেড তারা সরকারি বিদ্যমান আইনে তারা অভিযানটা চালান, সেইটা চাচ্ছে, সেটা আমরা চাচ্ছি। আরেকটা ইম্পর্টেন্ট হলো আমরা অ্যাসোসিয়েশন যারা করি আমরা কিন্তু পলিসি অ্যাপ্রোচে কাজ করি। এটা আমাদের দেশে না, সারা বিশ্বে হেলথ মিনিস্ট্রি একটা টেকনিক্যাল মিনিস্ট্রি, সারা বিশ্বে এই অ্যাসোসিয়েশন এই মানুষের চিকিৎসা কিভাবে উন্নয়ন হবে, হেলথ সেক্টর উন্নয়ন হবে, তাদের যে স্বার্থ সংরক্ষণ কিভাবে হবে, এই পলিসিগুলো। যেমন আমি আপনারা বলি 1982 এর প্রাইভেট ক্লিনিকের যে অ্যাক্টটা আছে, এটা 89 যখন এরশাদ সাহেব অনেকগুলো অ্যাক্ট আইন করলো, এটা করে নাই, যার জন্য এটা বিলুপ্ত হয়ে গেছে। এখন বাংলাদেশে প্রাইভেট মেডিকেল হাসপাতালগুলোর কোনো আইন কানুন নাই। আমরা এই যারা অ্যাসোসিয়েশন গুলা করি তারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাউন্ড টেবিল করে বিভিন্ন মতামত নিয়ে আমরা একটা আইনের প্রক্রিয়ার কথা বলেছি, স্বাস্থ্য সেবা আইন। পাশের দেশ ইন্ডিয়া আছে, চিকিৎসকদের সুরক্ষা আইনও আছে। আমরা কিন্তু চিকিৎসকদের সুরক্ষা আইন আলাদা চাই নাই, আমরা একটা আইন করেছি যেটা সাধারণ জনগণের স্বার্থ থাকবে, যারা হাসপাতালের মালিক তাদের স্বার্থ থাকবে, এবং আমরা চিকিৎসকরা যদি কোনো আমরা মনে করি আমাদের অবহেলা হয়েছে, আমাদের পক্ষে কোনো অন্যায় হয়েছে, আমরা যাতে আইনের আছে এরকম একটা আইনের কথা বলছি। আপনার কাছে আমাদের সময় একদম কম, আমি দুটো প্রশ্ন ছিল, আমি শেষ করছি। সৈয়দ ইশতিয়াক রেজা এবং মহিউদ্দিন খান মোহন, ওনাদের দুটি প্রশ্ন ছিল। একটি হচ্ছে গণমাধ্যমের সঙ্গে কথা বলা, যে সীমাবদ্ধতা বেঁধে দেওয়া হয়েছে, কথা বলতে পারবে না, এই একটি বিষয়, সেটি আসলে কতটা যুক্তিযুক্ত হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে মহিউদ্দিন খান মোহন যেটি বলছে যে আপনাদের যে সংগঠনগুলো এগুলো চিকিৎসক বা স্বাস্থ্য খাত নিয়ে কথা বলবেন কিনা। এই কথাই তো বলছি, আমরা সংগঠনগুলো পলিসি অ্যাপ্রোচে কাজ করি, এটা সাধারণ জনগণের জন্য, এবং আমরা চিকিৎসকরা একটা প্রতিষ্ঠানের নিরাপদে যাতে নির্বিঘ্নে জনগণের স্বাস্থ্য সেবা দিতে পারি সেই প্রেক্ষাপটে আমরা কাজ করি, সেই পলিসি আমরা মন্ত্রণালয়কে দিই। কিন্তু সেটা হয় কি হয় না পরের ব্যাপার। কিন্তু আপনারা যেটা বললেন যে এই যে আমি মনে করি আমাদের সময় একদম শেষ, আপনি যদি 30 সেকেন্ডে শেষ করেন। অধিদপ্তরে একজন মুখপাত্র থাকা উচিত, এটা ব্রিফ করা উচিত জনগণের, তাদের এটা জানার রাইট আছে, এবং এইটা ডাইরেক্ট সাংবাদিকদের সাথে করা উচিত। সেটা যদি ডেইলি না হয়, সপ্তাহে 2 দিন হতে পারে, 3 দিন হতে পারে, 1 দিন হতে পারে, সেটা থাকা উচিত আমি মনে করি। জি, ধন্যবাদ। মহিউদ্দিন খান মোহন, আপনার কাছে আসছে যে করোনার প্রভাব বলেন কিংবা ক্ষতি বলেন সারা পৃথিবীতে আসলে সমানভাবে হচ্ছে। আইসিডিডিআরবি এক গবেষণা বলছে যে সারা দেশে বা 96% পরিবারই তাদের আয় কমেছে। একটি স্বাভাবিক বা মহামারীর
মাধ্যমে আসলে এই জিনিসটি হয়েছে, সম্মিলিতভাবে আমাদের আসলে এগিয়ে আসা জরুরি কিনা আপনার কাছে কি মনে হয়? সংক্ষেপে যদি আপনি এটা কারা বলছে 96% আয় কমছে, এটা কারা বলছে? আইসিডিডিআরবি গবেষণায় বলা হয়েছে। আইসিডিডিআরবি? জি জি জি। তো আইসিডিডিআরবির কাজ তো এটা না, এটা তো কোনো ইকোনমিক পলিসি মেকার যারা তারা বলবেন। আইসিডিডিআরবি কে আমরা যতদূর জানি ওরা তো প্রথমে শুরু করছিল উদরাময় গবেষণা নিয়ে স্বাস্থ্য খাতের ব্যাপার, মানুষের আয় কমলো কি বাড়লো এটা দেখার ব্যাপারে তো অনেক পলিসি মেকাররা আছে এদেশে আছে যারা এই অর্থনীতি নিয়ে গবেষণা করেন। এখানেই তো সমস্যাটা। আমার যে কাজটা আমি করি না, আমি আপনার কাজটা করতে চাই। আমি এখানে আসছি টকশোতে কথা বলতে, আমি উপস্থাপকের ভূমিকায় চলে যেতে পারি, এরকম অবস্থা হয়েছে। কারণ ওই সংস্থার তো এই মানুষের আয় কমলো কি বাড়লো সেটা নিয়ে মাথা ব্যথা থাকার কথা না। ওইটার জন্য সেন্টার ফর পলিসি ডায়ালগ আছে, টিআইবি আছে, তারপরে আপনার বিআইডিএস আছে। আমাদের সময় একদম শেষ, আপনি যদি আপনার শেষ মন্তব্যটুকু করেন। আমার কথা হলো করোনাকে প্রতিরোধ করে মানুষের জনস্বাস্থ্য মানে বাংলাদেশের জনস্বাস্থ্যকে কিভাবে সুরক্ষিত করা যায় এই ব্যাপারে ওনারা একটু মনোযোগ দিন, নিজেদেরকে একটু দৃষ্টি নিবদ্ধ করুন এবং তাদের বুদ্ধি এবং মেধাকে এখানে খরচ করুন, যাতে এই দেশের এই যে আশাহীন মানুষগুলো, ভরসাহীন মানুষগুলো অন্তত একটু ভরসা পায় যে আমাদের পাশে আছে, সরকার আছে, আমাদের অতটা ভয় পাওয়ার কিছু নাই। আমাদের সময় একদম শেষ, আমরা একটু আমাদের সঙ্গে আরেকজন অতিথি আছেন তার কাছে যেতে হবে। জি জনাব আবু তাহের, আপনার কাছে ভ্যাকসিন বাজারে আসতে এখনো অনেক সময় বাকি আছে, বিশ্বে ভ্যাকসিনের অগ্রগতি সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে হবে, সংক্ষেপে যদি একটু 30 সেকেন্ডে বলেন। কি প্রশ্নটা কি আবার বলবেন একটু? ভ্যাকসিন তো এখনো রাশিয়া বলছে তারা নিয়ে আসছে, অনেকে ভ্যাকসিন নিয়ে প্রায় অগ্রগতি অনেকটা এগিয়ে এসছে, কিন্তু ভ্যাকসিন বাজারে আসতে কিন্তু এখনো অনেক সময় বাকি আছে। বিশ্বে মানে ভ্যাকসিনের যতগুলো ভ্যাকসিন আসছে তার অগ্রগতি সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছে, 30 সেকেন্ডে যদি বলেন। আমার কাছে যেটা মনে হয় যে ভ্যাকসিনের চেয়ে এই যে মানবিক যে বিষয়টি আসছে, এখন বাণিজ্যিক বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে সারা বিশ্বে, এবং সুপার পাওয়ারদের মধ্যে একটা প্রতিযোগিতা চলছে। যুক্তরাষ্ট্রের যিনি সংক্রামক ব্যাধি সংক্রান্ত প্রেসিডেন্টের অ্যাডভাইজার, তিনি বলছেন এই বিষয়ে একটু ধীরে যাওয়ার জন্য, এটা মানবিক শুনে এটা মানুষের গায়ে দেওয়া হবে, তো দেখতে হবে আমাদের সময় একদমই শেষ। যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তিনি করবেন, বাট নির্বাচনের আগে, দ্যাট মিন্স দে আর ইউজিং ইট অ্যাজ এ ট্রাম্প কার্ড অফ দি পলিটিক্স। জি অসংখ্য ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি আসলে করোনা নিয়ে যেমন একটি রাজনীতি হচ্ছিল এবং এই করোনা কেন্দ্রিক যে অর্থনীতি, সেখানেও কিন্তু ভ্যাকসিন নিয়ে একটি অর্থনৈতিক রাজনীতি কিন্তু চলছে। আমরা বুঝতে পেরেছি আমাদের সময় একদমই শেষ, আসলে সময় দিতে পারিনি বেশি আপনাকে। সৈয়দ ইশতিয়াক রেজা এবং মহিউদ্দিন খান মোহন, এবং আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছেন আবু তাহের এবং অধ্যাপক ডক্টর এম এ আজিজ, আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, নতুন করে সীমান্ত এলাকায় বাড়ছে করোনার সংক্রমণের প্রভাব এখনো অব্যাহত দেশ জুড়ে, তাই যারা এখনো অবহেলা করছেন সময় থাকতে সতর্ক হন, মেনে চলুন স্বাস্থ্যবিধি। আজ এই পর্যন্ত, একই সময় আগামীকাল আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।